গুড ইভিনিং টু অল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইংলিশের প্রথম ক্লাস শুরু হচ্ছে, লেকচার ওয়ান। আর আজকে লেকচার ওয়ানে আমাদের মূলত দুইটা টপিক আছে, একটা হচ্ছে ডিটারমিনার আর একটা হচ্ছে নাউন। আমরা প্রথমেই ডিটারমিনার দিয়ে শুরু করি। আর ডিটারমিনার থেকে দেখা যাচ্ছে প্রতি বিসিএসসি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি একটা প্রশ্ন থাকেই। যেমন এবছর প্রশ্ন ছিল প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনার কোনটা কিভাবে পজিশন হয়। তাহলে আমাদের ডিটারমিনার সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, কারণ এটা নাউনকে তারপর এসডি ভার্বকে প্রতিটা ক্ষেত্রে একটু প্রভাব ফেলে। তাই প্রথমেই আমরা খাতা কলমটা নিয়ে লেখা শুরু দিই। আর প্রথমে কিছু অফ টপিক কথা বলে নিই, তারপর আমরা টপিকে যাই। আপনার প্রথম থেকে যে কাজটা করবেন, প্রতিটা টপিকের জন্য আপনার খাতাগুলো একটু আলাদা করে রাখবেন। বাংলার জন্য একটা খাতা রাখবেন যেখানে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য থাকবে। আর একটা খাতা রাখবেন আপনারা ইংলিশের জন্য, যেখানে ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার দুইটাই থাকবে। আর একটা খাতা রাখবেন আপনার সাধারণ জ্ঞানের জন্য, এটা একটু বড় দেখে হবে। এখানে থাকবে বাংলা বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, নৈতিকতা ও সুশাসন এবং হচ্ছে জিওগ্রাফি টাইপের প্রশ্নগুলো। আর একটা তো দুইটা খাতা রাখবেন হচ্ছে আপনার, একটা খাতা রাখবেন বিজ্ঞানের জন্য, যেখানে থাকবে বিজ্ঞান, আইসিটি, মেন্টাল এবিলিটি। আর একটা তো দুইটা খাতা রাখবেন আপনারা ম্যাথের জন্য, আপনার যেরকম সুবিধা হয়। এতে আপনার লাভ হবে কি, আপনার যদি কোনো ক্লাস মিস হয়, কত তারিখে ক্লাসটা মিস হচ্ছে, কোন লেকচারটা মিস হচ্ছে, সেটা আপনি সিরিয়ালি তুলে নিতে পারবেন। আর একটা লাভ পাবেন, পরীক্ষার আগে আপনার বড় বড় বই রিভাইজ করতে হবে না, খাতাগুলো রিভাইজ করে আপনি ইম্পর্টেন্ট টপিক সবগুলো এই খাতাতেই পেয়ে যাবেন। আর 3 নাম্বার অপটিক হচ্ছে, 3 নাম্বার লাভটা হচ্ছে আপনি যে পরীক্ষার আগে অথবা হচ্ছে যে ক্লাসের জন্য আমরা খাতা নোট খাতা করি, আপনার ক্লাসের খাতা নেবে নোট খাতা, আপনার আলাদা কোনো নোট খাতা করার জন্য আপনার আলাদা সময় নষ্ট করতে হবে না। তাহলে আপনি এই লাভটা পাচ্ছেন খাতা আলাদা রাখলে। আর 2 নম্বর একটা কাজ করবেন, সে হচ্ছে আপনি চেষ্টা করবেন দুইটা ডিফারেন্ট কালার কলম রাখার। মাঝে মাঝে ক্লাসে বলা হয় যে এইটুকু আমার বুঝে দেন, আর যেখানে সমস্যা থাকবে এটা আপনাদের বুঝে দেবে। তাহলে আমরা সবাই পড়া শুরু করে দিই। প্রথমে আমরা হেডিং দিয়ে নেই ডিটারমিনার। আর এটা পাশে আমরা বাংলায় লিখতে পারি নির্দেশক। এটাকে আমরা নির্দেশক, নির্ণায়ক, প্রকাশক যা ইচ্ছা বলতে পারি, তবে হচ্ছে আমাদের প্রচলিত বইগুলোতে এটাকে আমরা নির্দেশক হিসেবে চিহ্নিত করি, তাই লিখলাম নির্দেশক। এটা নিচে একটা স্টার দিয়ে লিখবেন যে ওয়ার্ড অবলিক ফ্রেজ নাউন এর। আর একটা তো দুইটা খাতা রাখবেন আপনারা ম্যাথের জন্য আগে বসে। এতে আপনার লাভ হবে কি, আপনার যদি কোনো ক্লাস মিস হয়, কত তারিখে ক্লাসটা মিস হচ্ছে, কোন লেকচারটা মিস হচ্ছে, সেটা আপনি সিরিয়ালি তুলে নিতে পারবেন। আর একটা লাভ পাবেন, পরীক্ষার আগে আপনার বড় বড় বই রিভাইজ করতে হবে না, খাতাগুলো রিভাইজ করে আপনি ইম্পর্টেন্ট টপিক সবগুলো এই খাতাতেই পেয়ে যাবেন। আর 3 নাম্বার অপটিক হচ্ছে, 3 নাম্বার লাভটা হচ্ছে আপনি যে কোনো ক্লাস মিস হয়, কত তারিখে ক্লাসটা মিস হচ্ছে, কোন লেকচারটা মিস হচ্ছে, সেটা আপনি সিরিয়ালি তুলে নিতে পারবেন। আর একটা লাভ পাবেন, পরীক্ষার আগে আপনার আগে বসে খাতাগুলো রিভাইজ করে আপনি ইম্পর্টেন্ট টপিক সবগুলো এই খাতাতেই পেয়ে থাকে। আর 3 নাম্বার অপটিক হচ্ছে, 3 নাম্বার লাভটা হচ্ছে আপনি যে কোনো ক্লাস মিস হয়, কত তারিখে ক্লাসটা মিস হচ্ছে, কোন লেকচারটা মিস হচ্ছে, সেটা আপনি সিরিয়ালি তুলে নিতে পারবেন। আর একটা লাভ পাবেন, পরীক্ষার আগে আপনার আগে বসে নির্দিষ্ট সবগুলো এই খাতাতেই পেয়ে থাকে। বা আর ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গী। স্বপ্ন দেখায়, গন্তব্যে পৌঁছায়। সেন্টার আছে, পোস্ট নাই, তাহলে প্রথমে প্রি, পরে সেন্টার। যেটা 46তম বিসিএস করছিল, ওখানে আমাদের পোস্ট ডিটারমিনার ছিল না, তখন দুইটা ডিটারমিনার ছিল, তখন একটা বসবে প্রি, একটা হচ্ছে সেন্ট্রাল। এখন আমাদের এই প্রি সেন্ট্রাল পোস্ট কোনটা কোথায় বসে, এটা আমার জেনে তখনই লাভ হবে যখন আমরা জানবো যে কোনটা প্রি ডিটারমিনার, কোনটা সেন্ট্রাল আর কোনটা পোস্ট। তাহলে আমরা একটা একটু দেখে নেই কোনটা প্রি ডিটারমিনার কাজ করবে, কোনটা সেন্ট্রালে কাজ করবে, কোনটা পোস্ট ডিটারমিনার কাজ করবে। তাহলে আপনারা সবাই হেডিং দিয়ে নেন প্রি ডিটারমিনার। আমরা প্রথমে হেডিংটা দিয়ে নিই প্রি ডিটারমিনার, তারপর দেখি যে কারা কখন কোথায় বসতে পারে, কারা কখন বসবে। তাহলে সবাই লিখে নিই প্রি ডিটারমিনার। প্রি ডিটারমিনার এক, এখানে যেটা আসছে 1 নম্বর ফ্র্যাকশন, যেটাকে আমরা বাংলায় বলতে পারি ভগ্নাংশ। যেমন আমরা এখানে লিখতে পারি
হাফ, কোয়ার্টার, ওয়ান থার্ড, ডট ডট ডট, যা ইচ্ছা তাই থাক। 2 নাম্বার আমরা লিখতে পারি মাল্টিপ্লায়ার। এটা পাশে আমরা বাংলায় লিখতে পারি পূরণবাচক। এখানে আমরা লিখতে পারি সিঙ্গেল, লিখতে পারি ডাবল, লিখতে পারি ওয়ান্স, লিখতে পারি টুয়াইস, ডট ডট ডট। এখানে আমরা লিখতে পারি ইন্টেন্সিফায়ার। এটা পাশে আমরা বাংলা লিখতে পারি মাত্রা বৃদ্ধিকারক। এখানে লিখতে পারি আমরা সাচ, লিখতে পারি হোয়াট, ডট। তারপর 4, এখানে লিখতে পারি আমরা আদার ওয়ার্ডস। 46তম বিসিএসে যখন প্রশ্ন আসলো, এখানে অর্ধেকটা প্রশ্ন ছিল প্রি ডিটারমিনার থেকে আর অর্ধেকটা ছিল হচ্ছে সেন্ট্রাল থেকে। আর সেন্ট্রালের যে প্রি এর প্রশ্নটা ছিল প্রি ডিটারমিনার, এখানে অর্ধেকটা ছিল আদার ওয়ার্ডস থেকে। এখানে লিখতে পারি আমরা বোথ, এখানে লিখতে পারি আমরা অল, তার ডট 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 আরো অসংখ্য আছে। এখন সবগুলো আপনারা লিখে নেন, তারপর সবগুলো লেখা শেষ হওয়ার পর আমরা এখানে একটা ব্যাখ্যা করি। দেখেন এখানে প্রি ডিটারমিনার, প্রি ডিটারমিনার আমরা 4টা ভাগ করে লিখলাম। এক নম্বরটা হচ্ছে ফ্র্যাকশন, যেটা আমরা বাংলায় বলে থাকি ভগ্নাংশ। যে ওয়ার্ডটা দিয়ে ভাগ করা বা বিভাজিত কিছু বোঝায় তাকে বলে আমরা ফ্র্যাকশন। যেমন হাফ অর্ধেক, কোয়ার্টার 4/1 ওয়ান থার্ড 1/3, 2/3, এই ওয়ার্ডগুলোকে বলে থাকি আমরা ফ্র্যাকশন। 2 নম্বর সেখানে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ারকে আমরা বাংলায় বলতে পারি গুণবাচক অথবা বলতে পারি আমরা পূরণবাচক। যে ওয়ার্ডটা দিয়ে কোনো কিছু গুণ করা বোঝায় বা পূরণ করা বোঝায় তাকে বলা হয় মাল্টিপ্লায়ার। যেমন এখানে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রুপল, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এই ওয়ার্ডগুলোকে বলতে পারি আমরা মাল্টিপ্লায়ার। এখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অনেক ব্যাকরণবিদ তারা ফ্র্যাকশন অফ মাল্টিপ্লায়ারকে একই জায়গায় রাখছে। এটা কারণটা হচ্ছে ফ্র্যাকশনের যে ওয়ার্ডগুলো আছে এদেরকে দিয়েও গুণ করা যায়। যেমন আমরা যদি বলি যে 10, এটা অর্ধেক কত, তখন আমরা করি কি 10কে অর্ধেক দিয়ে গুণ করি। আবার যদি বলি যে 10-এর 3/1 কত, তাহলে আমরা 10কে 3/1 দিয়ে গুণ করবো। তো যে ফ্র্যাকশনের যে ওয়ার্ডগুলো আছে এরাও মাল্টিপ্লায়ার হতে পারে। দুইটাকে তারা এক করে ফেলছে। আবার আমরা ফ্র্যাকশন মাল্টিপ্লায়ার এই দুইটাকে নামের ভিত্তিতে দুইটাকে দুই জায়গায় রাখবো, একটা হচ্ছে ফ্র্যাকশন আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার। 3 নম্বরটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে সেই শব্দটা যেটাকে আমরা বাংলায় বলতে পারি তীব্রতা বৃদ্ধিকারক বা মাত্রা বৃদ্ধিকারক। যে ওয়ার্ড হচ্ছে কোনো ঘটনার বা বর্ণনার তীব্রতা বৃদ্ধি করে বা মাত্রা বৃদ্ধি করে তাকেই বলতে পারতেছি আমরা ইন্টেন্সিফায়ার। এখন কেমন, যেমন বললাম একটা বাক্যের দৃশ্যটি সুন্দর, আরেকটা বাক্যে বললাম দৃশ্যটি কতই না সুন্দর বা দৃশ্যটি বড়ই সুন্দর, তখন এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা ইন্টেন্সিফাই বা তীব্রতা বৃদ্ধি করি। কারণ ইন্টেন্সিফাই করার জন্য এখানে থাকতে পারে সাচ, আসতে পারে এখানে হোয়াট, আসতে পারে রেদার, আসতে পারে গ্রেট, আসতে পারে হাউ, আসতে পারে ভেরি। কিন্তু ভেরি কাজ করবে অ্যাডভার্বের, হাউ কাজ করে অ্যাডভার্বের, গ্রেট সরাসরি কাজ করে অ্যাডজেক্টিভের। আবার যদি এখানে রেদার দিতে চাইতাম আমরা দিতে পারতাম, ইচ্ছা করে দিলে ইচ্ছা করে দিলে এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে সাচ, একটা হচ্ছে হোয়াট। এখন খেয়াল রাখবেন সাচ এবং হোয়াট এরা যে সেন্টেন্সে বসবে ওরা নাউনের আগে বসলে ওরা ডিটারমিনার হতে পারে, কিন্তু
ওরা ইন্টেন্সিফায়ার হবে শুধু এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এরা ইন্টেন্সিফায়ার হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, কারণ তখনই তারা ইন্টেন্সিফাই করে, অন্য কোনো সেন্টেন্সে তারা ইন্টেন্সিফাই করে না, তাই তারা অন্য কোনো সেন্টেন্সে ইন্টেন্সিফায়ার হয় না, কিন্তু ডিটারমিনার হতে পারে। তো 4 নম্বর আদারওয়াইজ, অন্যান্য শব্দ। অন্যান্য শব্দ থেকে এখানে অনেক ওয়ার্ড আছে, কিন্তু অন্যগুলো নিয়ে মোটামুটি একটু বিতর্ক হয়, কিন্তু দুইটা ওয়ার্ড নিয়ে কখনোই বিতর্ক নাই, একটা হচ্ছে বোথ আর একটা হচ্ছে অল। আর এই বছর 46তম বিসিএস এর প্রশ্ন আসছিল, বোথ ছিল একটা অংশে, আর এইগুলোকে বলে আমরা আদারওয়াইজ, আর আদারওয়াইজ সবগুলো ছিল হচ্ছে প্রি ডিটারমিনার। এখন সবাই চলে দেবো আমরা সেন্ট্রাল ডিটারমিনার। আর সেন্ট্রাল ডিটারমিনার গুলো একটু মনে রাখাটা সহজ, মজার, এবং অনেকে ডিটারমিনার বলতে শুধু সেন্ট্রাল গুলোকে বুঝে। এখন কারা কারা একটু দেখে নেই, তার আগে আমরা হেডিং দিব সেন্ট্রাল ডিটারমিনার। সেন্ট্রাল ডিটারমিনার এই বছর বিসিএস এ 46তম বিসিএস এ সেন্ট্রাল ডিটারমিনার অর্ধেকটা প্রশ্ন আসছিল এই 1 নাম্বারটা থেকে। 1 নাম্বার এটা লিখতে পারি আমরা আর্টিকেল। আর আর্টিকেল কি কি আছে? এ এন দি বা দা। 2 ডেমনস্ট্রেটিভ, এটা থেকে সর্বশেষ প্রশ্ন আসছিল বোধহয় 41 অথবা 43তম বিসিএস এ। ডেমনস্ট্রেটিভ এটা পাশে একটু কষ্ট করে লিখতে হবে, প্রোনাউন অবলিক হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা পাশে আমরা লিখতে পারি দিস, দ্যাট, দিস, দিস, দোজ। আর এটা পাশে থার্ড ব্র্যাকেটে একটা ওয়ার্ড লিখে রাখতে হবে সার্চ, কারণ চ্যাট জিপিটিতে খুঁজতে গেলে ওরা সার্চকেও ডেমনস্ট্রেট বসা যায়, সার্চ। 3 ডিস্ট্রিবিউটিভ, এ থেকে সর্বশেষ প্রশ্ন আসছিল 38তম বিসিএস এ। এটা পাশে আমরা লিখতে পারি প্রোনাউন অবলিক অ্যাডজেক্টিভ। এখানে লিখতে পারি আমরা ইচ, এভরি, either, neither। 4 possessive, adjective। এনাতে হলো না মাই, আওয়ার, your, his, her, once, its, their, রাকুস ডট ডট ডট। এখানে আমরা যতগুলো লিখলাম যে ডিটারমিনার গুলা, এই সবগুলো হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, সেন্ট্রাল। এখন সেন্ট্রাল ডিটারমিনার এখানে আমরা 4টা লিখলাম। 1 নম্বরে আছে আর্টিকেল, আর আর্টিকেল আমরা ভাগ করি 2 ভাগে, ডেফিনিট আর হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল 2টা, এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেল একটা দি বা দা। আর প্রতিটা আর্টিকেলে হচ্ছে একটা ডিটারমিনার, তবে এগুলো হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। তাও 2 ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে সেই ওয়ার্ডগুলা, যে ওয়ার্ডগুলো কোনো ব্যক্তি বস্তু বিষয়ের কাছ থেকে বা দূর থেকে দেখায় বা প্রদর্শন করে, তাকে বলে আমরা ডেমনস্ট্রেটিভ। আর ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড মূলত 4টা, দিস, দ্যাট,
দিস, দোজ, এই চারটা। তবে আমরা বিভিন্ন বইয়ে এবং চ্যাটজিপিটিতে খুঁজতে গেলে এখানে ডেমোস্ট্রেটিভ তারা আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে সাচ। তো যদি কখনো প্রশ্ন করা হয় যে এরা কোনটা ডেমোস্ট্রেটিভ, তাহলে এই চারটা মাসে যে কোনোটা হবে। আবার এই চারটা মাসে যদি কোনটা না থাকে তাহলে আমরা করতে সাচ। আর এই ডেমোস্ট্রেটিভ ওয়ার্ডের পাশে আমরা লিখেছিলাম প্রনাউন, অবলিক দিয়ে লিখেছিলাম এজেটিভ। অর্থাৎ এরা প্রনাউনও হতে পারে, এজেটিভ হতে পারে। এখন প্রশ্ন তো যে এরা কখন প্রনাউন আর কখন এজেটিভ। এই ওয়ার্ডগুলা যখন কোনো নাউনের আগে বসবে, দ্যাট বয়, এখন কিন্তু এখানে দ্যাট আছে, আর ডিটারমিনার, যখন নাউন না থাকে তখন ডিটারমিনার কাজ করে না, করতে পারে না। তারপর 3 দেখেন ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে সেই ওয়ার্ডগুলা যে ওয়ার্ডগুলো কোনো ব্যক্তি বস্তু বিষয়কে পৃথক পৃথক ভাবে আলাদা করে বা বিচ্ছিন্ন করে বোঝায়, তাদেরগুলো আমরা ডিস্ট্রিবিউটিভ। আর ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড মূলত চারটা, ইচ, এভরি, এইদার, নেইদার, এই চারটা ওয়ার্ডকে বলে আমরা ডিস্ট্রিবিউটিভ। আর 38 নম্বর বিসিএস ছিল নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ। এখন এই চারটা মাঝখানে যেটাই থাকবে সেটা ডিস্ট্রিবিউটিভ হবে। আর এই ডিস্ট্রিবিউটিভের পাশেও লিখেছি আমরা প্রনাউন, অবলিক হচ্ছে এজেটিভ। অর্থাৎ এরা প্রনাউন হতে পারে আবার এজেটিভ হতে পারে, ডিপেন্ডস অন ওই যে আগেরটা মতো। যদি দেখেন ইচ, এভরি, এইদার, নেইদার এই চারটা ওয়ার্ড আছে, এদের পর যদি নাউন থাকে তখন এরা কাজ করবে এজেটিভের। আবার যখন এদের পর নাউন না থাকবে তখন এরা কাজ করবে প্রনাউনের। অর্থাৎ এদের পর যখন নাউন থাকবে এরা এজেটিভ, আর তখনই তারা ডিটারমিনার। আর যদি এদের পর নাউন না থাকে তখন এরা প্রনাউন, তখন এরা ডিটারমিনার না। তারপর হচ্ছে 4 নম্বরটা হচ্ছে পসেসিভ এজেক্টিভ। এখন খেয়াল রাখেন এখানে অন্যগুলা ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এখানে ছিলাম প্রনাউন অবলিক এজেক্টিভ, কিন্তু আমরা এখানে কিন্তু একবারও প্রনাউন এজেক্টিভ লিখি নাই, এখানে শুধু লিখেছি এজেক্টিভ। এখন কথা হচ্ছে এরা প্রনাউন কেন লিখলাম না। এখন খেয়াল রাখতে পসেসিভ প্রনাউন যেটা একটা হচ্ছে ডাবল পসেসিভ, ওইটা আলাদা জিনিস, আর পসেসিভ এজেক্টিভ বা শুধু পসেসিভ এটা আলাদা জিনিস। এখন কি জিনিস একটু সবাই শুনবো, দেখবো, বুঝবো, আর লেখার প্রয়োজন পরে আসতেছি। আর এই পৃষ্ঠা আবার ব্যাক করবো, তার আগে শুনি। তাই শুনবেন, নাউনের আগে যা বসে তাই কাজ করবে এজেক্টিভের। নাউনের আগে যা বসবে তাই কাজ করবে এজেক্টিভের। তো খেয়াল রাখতে হবে নাউনের আগে যা বসে তাই এজেক্টিভ, তবে 3টা জিনিস ছাড়া। 1 নম্বর হচ্ছে ভার্ব, 2 নম্বর হচ্ছে প্রেপোজিশন, আর 3 নম্বর হচ্ছে কনজাংশন। তাহলে আমরা খেয়াল রাখবো নাউনের আগে যা বসে তাই কাজ করবে এজেক্টিভের, তবে 3টা জিনিস ছাড়া। 1 নম্বর হচ্ছে ভার্ব, 2 নম্বর হচ্ছে প্রেপোজিশন, আর 3 নম্বর হচ্ছে কনজাংশন। আর এই 3টা জিনিস ছাড়া নাউনের আগে যে ওয়ার্ডটাই বলবে সেই ওয়ার্ডটাই কাজ করবে এজেক্টিভের। আর সেই এজেক্টিভ যদি অধিকার বোঝায় বা মালিকানা বোঝায় অথবা পজিশন বোঝায়, অধিকার বোঝায়, মালিকানা বোঝায় বা পজিশন বোঝায়, তখন সেটা কাজ করবে পসেসিভ এজেক্টিভের, সেটা কাজ করবে পসেসিভ এজেক্টিভের। এখন দেখেন আমরা 3টা লেখা লিখতেছি। একটাতে লিখলাম বিউটিফুল হাউস, আরেকটা লিখলাম মাই হাউস, আরেকটা লিখলাম রাতুলস হাউস। এখানে থেকে 3টা জায়গাতে একটা কমন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হাউস। এখানে হাউসটা কাজ করছে নাউনের, আর নাউনের আগে যা বসে তাই কাজ করবে এজেক্টিভের, 3টা জিনিস ছাড়া। একটা হচ্ছে ভার্ব, 2 হচ্ছে প্রেপোজিশন, 3 হচ্ছে কনজাংশন। এখন 3টা আছে বিউটিফুল, মাই, রাতুলস, কিন্তু এখানে কোনো ভার্ব নাই, এখানে কোনো প্রেপোজিশনও নাই, এখানে কোনো কনজাংশনও নাই। তাহলে এখানে 3টা ওয়ার্ডই কাজ করবে হচ্ছে এজেক্টিভের। এই যে 3টা ওয়ার্ডই এজেক্টিভে কাজ করতেছে, এটা নিয়ে আর কোনো দ্বিধা নাই। পরে দেখেন বিউটিফুল হাউস অর্থ কি সুন্দর বাড়ি, এটা কোনো মালিকানা বোঝায় না, এটা শুধু কোয়ালিটি বর্ণনা করতেছে। তাহলে এটা নর্মাল একটা কোয়ালিফাইং এজেক্টিভ, বাট নট এ পসিটিভ এজেক্টিভ। কিন্তু 2 নম্বরটা দেখেন মাই হাউস, আমার বাড়ি, অর্থাৎ এটা মালিকানা বোঝাচ্ছে, আর মালিকানা বোঝানোর কারণে এটাই বলে আমরা পসিটিভ এজেক্টিভ। তাহলে রাতুলস হাউস কার বাড়ি, রাতুলের বাড়ি, তাহলে এটাও মালিকানা বোঝাচ্ছে, মালিকানা বা পজিশন বোঝানোর কারণে এটাই হয়ে যাচ্ছে পসিটিভ এজেক্টিভ। অর্থাৎ নাউনের আগে যা বসবে তাই কাজ করবে এজেক্টিভের, আর সেই এজেক্টিভের যদি অধিকার, মালিকানা বা পজিশন বোঝায় তখন সেটা কাজ করবে পসিটিভ এজেক্টিভের। এখন এই দেখেন আমাদের পসিটিভ এজেক্টিভ কি ছিল, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ওয়ান্স, ইজ, দেয়ার, রাতুলস, রাহুলস, রহিমস, করিমস, এই যেগুলো আছে এগুলো কাজ করে পসিটিভ এজেক্টিভের। আর এখানে আমরা যতগুলো ডিটারমিনার লিখলাম এইগুলোকে বলে আমরা সেন্ট্রাল ডিটারমিনার। এখন আমরা চলে দেবো সবাই পোস্ট ডিটারমিনার।
পোস্ট ডিটারমিনার। পোস্ট ডিটারমিনার এখানে চারটা আসবে। এক, cardinal numbers, one, two, three, dot dot dot, দুই, ordinal numbers, first, second, third, dot dot dot, তিন, general ordinals, next, letter, final, dot dot dot, চার, quantifiers, sum, much, many, more, no, few, ডট ডট ডট। এখানে যতগুলো ডিটারমিনার আছে এইগুলোকে বলতেছি আমরা পোস্ট ডিটারমিনার। কারণ পোস্ট ডিটারমিনার কি কি আছে? প্রথমে আছে কার্ডিনাল নাম্বারস, যে সংখ্যাটাকে আমরা গণনার জন্য ব্যবহার করে থাকি এটাই বলা হয় কার্ডিনাল নাম্বারস। আমরা যখন গণনা করি তখন কি বলি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না এরকম তো বলি না, আমরা বলি কি 1 2 3 4। এই জন্য 1 2 3 4 গণে যত পর্যন্ত যাওয়া যায় এইগুলাকে সবগুলো বলি আমরা কার্ডিনাল নাম্বারস। দুই নাম্বার সেখানে অর্ডিনাল নাম্বারস। আর অর্ডিনাল নাম্বারস যেটাকে বাংলা বলতে আমরা ক্রমবাচক সংখ্যা, যে সংখ্যা দিয়ে কোনো সিরিয়াল বোঝাবে বা ক্রম বোঝাবে, ধারা বোঝাবে, সেটাকে বলে আমরা ক্রমবাচক সংখ্যা। যেমন আমরা বলতে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলোকে বলা হচ্ছে অর্ডিনাল নাম্বারস। তিন, এখানে জেনারেল অর্ডিনালস। আর জেনারেল অর্ডিনালস যেগুলো হচ্ছে সাধারণ ক্রমবাচক, অর্থাৎ এগুলো ক্রমবাচক, তবে এগুলো হচ্ছে শব্দ। আর আগেটা ছিল হচ্ছে ক্রমবাচক সংখ্যা। দেখেন একটা হচ্ছে নেক্সট, পরে বা পরবর্তীতে, লেটার। এখন একটু খেয়াল রাখবেন লেটার বানানো তো আবার তিনটা হয়। একটা হচ্ছে LATER লেটার, একটা হচ্ছে LATTER লেটার, আচ্ছা LETTER লেটার। যা তিন নাম্বার যে লেটার আছে LETTER, এটা চিঠি, পত্র, তো বর্ণ। এটা এখানে নাই, এটা আমাদের লাগবে না। তারপর প্রথম যেটা আছে লেটার, এই যে কেউ যদি দেরি করে আসে তো আমরা বলি লেট, আর তার চেয়ে দেরি করে হলে হয় লেটার, আর তার চেয়ে দেরি হলে লেটেস্ট। এখানে টি আছে একটা, এটা আমাদের লাগবে না। আর LATTER, এই লেটার মানে হচ্ছে কোনো কিছুর পরবর্তী অংশ, কোনো কিছুর পরবর্তী অংশ। মনে করেন আমরা চিঠি পড়তেছি, উপন্যাস পড়তেছি, একটা ঠিকানা পড়তেছি, গল্প পড়তেছি, তখন এখানে একটা অংশ পড়লাম আর পরবর্তী যে অংশটা থাকে সেটা হলো লেটার পার্ট, LATTER। আর এই লেটারটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে কোনো কিছু পরবর্তী অংশ, যেটাকে আমরা বলি একটা ক্রমবাচক, এটা হচ্ছে সাধারণ ক্রমবাচক। আর ফাইনাল তো জানি। নেক্সট হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স এখানে অনেক ওয়ার্ড আসতে পারে যেটা দিয়ে পরিমাণ বোঝাবে, যেখানেই পরিমাণ দেখবো তাকে এই বলবো আমরা কোয়ান্টিফায়ার্স। যে হচ্ছে এখানে আছে সাম, মাচ, মেনি, মোর, নো, ফিউ, লিটল, লট অফ, রেস্ট অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, প্লেন্টি অফ, অল অফ, গ্রেট ডিল অফ। এখানে যতগুলো আছে এই সবগুলাকে বলতেছি আমরা পোস্ট ডিটারমিনার। প্রথম থেকে আমরা একটু শুনি, প্রথম থেকে দেখি।
প্রথমে পেয়েছিলাম ডিটারমিনার, বসবে কোথায়? নাউনের আগে। এখন নাউনের আগে, একটা ডিটারমিনার বসে। কিন্তু কোনো নাউনের যদি একটা ডিটারমিনার চলে আসে, তাতে আমরা ইচ্ছা মতো বসাতে পারি না। ভাগ করলাম। এই জন্য প্রথমটা হচ্ছে প্রি, হচ্ছে সেন্ট্রাল, আর তারপর হচ্ছে পোস্ট। এভাবে বলতে হয়। এখন আমরা যদি না জানি কোনটা প্রি, কোনটা সেন্ট্রাল, কোনটা পোস্ট, তাহলে তো এটা জেনে আমাদের লাভ নাই। তাহলে আমাদের জানতে হবে কোনটা প্রি, কোনটা সেন্ট্রাল, পোস্ট। তারপর আমরা লিখলাম এখানে প্রি ডিটারমিনার। প্রথম ছিল ফ্র্যাকশন, তারপর হচ্ছে মাল্টিপ্লায়ার, তারপর ছিল ইন্টেন্সিফায়ার, এরপর ছিল আদারওয়াইজ। এই সবগুলোকে বলছি আমরা প্রি ডিটারমিনার। তারপর সেখানে সেন্ট্রাল, যেগুলো মনে রাখা সহজ, আর অনেকে ডিটারমিনার বলতে সাধারণত সেন্ট্রাল গুলোকে বুঝে থাকে। প্রথম ছিল আর্টিকেল, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তারপর ছিল ডিস্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে পসেসিভ। আর ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ সম্পর্কে একটা কথা বলেছিলাম, এরা প্রনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যদি এদের পর নাউন থাকে তবে অ্যাডজেক্টিভ, আর এদের পর নাউন না থাকলে এরা প্রনাউন। আর এদের পর যখন নাউন থাকবে বা যখন এরা অ্যাডজেক্টিভে কাজ করবে তখন এরা ডিটারমিনার, আর এদের পর যদি নাউন না থাকে তখন এরা ডিটারমিনার না। তারপরে পৃষ্ঠায় আমরা দেখলাম পোস্ট ডিটারমিনার। পোস্ট ডিটারমিনার কি আছে? কার্ডিনাল নাম্বারস, তারপর হচ্ছে অর্ডিনাল নাম্বারস, তারপর হচ্ছে জেনারেল অর্ডিনাল, সাধারণ কর্মচারী যেগুলো শব্দ, তারপর ছিল কোয়ান্টিফায়ার্স, আর যেটাকে আমরা বাংলা বলতে পরিমাণবাচক। এই ছিল আমাদের ডিটারমিনার প্রকারভেদগুলো। এখন পরবর্তী কথা হচ্ছে, আমরা যখন ডিটারমিনার কথা বলতে যাই তখন এটা না বললেই না, না লিখলেই না, একটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। ডিটারমিনার গুলো প্রচলিত পার্টস অফ স্পিচ এর অন্তর্ভুক্ত নয়, তবে বাক্যে ব্যবহৃত হলে এরা অ্যাডজেক্টিভ মতো কাজ করে। এখন দেখি, এখন কি লিখলাম? ডিটারমিনার গুলো প্রচলিত পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত নয়, তবে বাক্যে ব্যবহৃত হলে এরা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন একটু ছোটবেলার পর একটু মনে করি, আমরা ছোটবেলায় পার্টস অফ স্পিচ পড়ছিলাম কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার কারা কারা? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন দেখেন, এই যে 8টা প্রকার বললাম, এর মাঝখানে কিন্তু ডিটারমিনার কথা আমরা একবার বলে নেই, তাহলে ডিটারমিনার গুলো পাঁচ বছর অন্তর্ভুক্ত না। আবার আরেকবার বলতেছি কি, একটা বিদঘুটের কথা, যে এরা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে। এখন এটা কিভাবে সম্ভব? এখন আমরা তো ছোটবেলা থেকে বলছি 8 প্রকার, আমার সাথে কোথাও ডিটারমিনার নাই। কিন্তু আন্তর্জাতিকভাবে নতুন একদল পাগল আছে বা নতুন একদল ব্যাকরণবিদ আছে, তারা বলছে 8 প্রকার না, 5 হচ্ছে 9 প্রকার। নবম প্রকারটা কি? তখন তারা বলছে যে নবম প্রকারটা হচ্ছে ডিটারমিনার। কিন্তু আমাদের প্রচলিত বইগুলোতে, ইভেন ইন্টারন্যাশনাল বইগুলোতেও এখন যে নবম প্রকারটা, এটা সরাসরি যুক্ত হয় নাই। কিন্তু আপনি এখনো যদি গুগলে সার্চ দেন যে 9th পাস অফ স্পিচ বা হুইচ ওয়ান ইজ কনসিডার্ড অ্যাজ দ্য 9th পাস অফ স্পিচ, নবম পাস স্পিচে কোনটি কথা চিন্তা করা হয়, তখন দেখবেন ওখানে সরাসরি লেখা আছে ডিটারমিনার অবলিক আর্টিকেল, ডিটারমিনার অবলিক আর্টিকেল, ওটা লেখা আছে। তাহলে এখন তারা বলছে 9 প্রকার, কিন্তু আমরা বলছি 8 প্রকার। আবার আমরা এটাও পড়ি, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দ হচ্ছে একটা পাস অফ স্পিচ। তাহলে ডিটারমিনার গুলো যখন বসবে বাক্যে, তখন কিন্তু এটা পাস অফ স্পিচ কাজ করবে। তখন এটা কাজ করবে কিসের মতো? তখন এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, কিন্তু এর অ্যাডজেক্টিভ না। তাহলে প্রশ্ন হতে পারে যে এর যদি অ্যাডজেক্টিভ না হয়ে থাকে, অ্যাডজেক্টিভের সাথে এদের পার্থক্যটা কি? তখন ওই নতুন একদল পাগল যারা আছে, নতুন একদল ব্যাকরণবিদ যাই বলি, তারা বলছে যে আমরা ইচ্ছা করলেই একটা বাক্য থেকে অ্যাডজেক্টিভ বাদ দিতে পারি, কিন্তু ডিটারমিনার বাদ দিতে পারি না। যেমন বললাম, আই স এ
স্মার্ট বয়। এই সেন্টেন্সে একটা এজিটিভ আছে, সেটা স্মার্ট। এই স্মার্টটা বাদ দিলে কিন্তু বাক্য গঠন করা যাবে আই সো এ বয়, তাহলে ইচ্ছে করলে এজিটিভ বাদ দেওয়া যায়। কিন্তু আমরা কখনো বলতে পারবো না আই সো বয়, বলতে হবে আই সো এ বয়, মানে ইচ্ছা করলেই এজিটিভ বাদ দেওয়া যায়, কিন্তু ডিটারমিনার বাদ দেওয়া যায় না। এই জন্য তারা বলতেছে যে এজিটিভ এবং ডিটারমিনার এক জিনিস না। কিন্তু ডিটারমিনারগুলো যখন বাক্যে বসবে, যেটা আমাদের প্রচলিত পাঁচবচনের মধ্যে এটার নামটা নাই, তখন এটার জন্য বলে এটা কাজ করবে এজিটিভের মতো। কিন্তু যদি অপশনে থাকে যে আই সো এ স্মার্ট বয় বা আই সো এ বয়, এখানে এটা কি? অপশন 1 নাউন, অপশন 2 প্রনাউন, অপশন 3 এজিটিভ, অপশন 4 অ্যাডভার্ব। তাহলে এখানে তো কোথাও ডিটারমিনার নাই, তাহলে আমরা আনসার করবো এজিটিভ। আবার অপশন আছে আই সো এ বয়, এখানে এটা কি? অপশন আছে নাউন, অপশন আছে ডিটারমিনার, অপশন আছে এজিটিভ, অপশন আছে অ্যাডভার্ব। তাহলে আমরা অবশ্যই আনসার করবো এখানে ডিটারমিনার, কারণ এখানে ডিটারমিনার কথাটা উল্লেখ আছে। আর ডিটারমিনার যদি উল্লেখ না থাকে তাহলে আমরা অবশ্যই আনসার করবো এখানে এজিটিভ। ঠিক আছে, নেক্সট। এখন কথা হচ্ছে আমি একটা বাক্য লিখবো, এখানে বাক্য লেখার পর আপনার কাজটা হবে কয়টা ডিটারমিনার আছে তা আপনারা বের করবেন। দেখি কতটুকু বুঝাতে পারলাম। I saw your brother with some books in his hand to sell in the market for an organization that works for the children। তারপর বাক্য শেষ, এখন আমরা প্রশ্নটা তুলি। হাউ মেনি determiners are here? অপশন দিচ্ছি আপনাদের জন্য 5, 6, 7, 8। আপনাদের এখানে 30 সেকেন্ড সময় দিলাম, আপনারা এখানে বের করেন ডিটারমিনার কয়টা আছে। কটা প্রশ্ন পড়েন, কটা বাক্য পড়েন। আই স ইউর ব্রাদার উইথ সাম বুকস ইন হিজ হ্যান্ড টু সেল ইন দ্য মার্কেট ফর অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর দ্য চিলড্রেন। এখানে তারপর প্রশ্ন হচ্ছে হাউ মেনি ডিটারমিনার্স আর হিয়ার। এখন আপনারা বের করেন এখানে ডিটারমিনার কয়টা আছে, একটু আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার আনসার করেন, দেখি কয়টা আছে, বের করার চেষ্টা করেন। 5টা, 6টা, 7টা, 8টা, দেখেন কয়টা হয়। অনেকে আনসার করছেন 7টা, 7টা, 7টা। তারপর আর আনসার অধিকাংশ জন 7টা, কমলো না বাড়লো না, 7, 5, 6, 8, 3টা অপশনে কোনো বাকি রয়ে গেল। এই 3টা পক্ষে এখনো কেউ নাই। ওকে, এখন দেখি তাহলে এখানে ডিটারমিনার কয়টা, আমরা একটা একটা কাউন্ট করা শুরু করি। আই স ইওর ব্রাদার, এখানে ডিটারমিনার আছে একটা ইওর,
তারপর হচ্ছে উইথ সাম বুকস, এখানে একটা আছে সাম। তারপর হচ্ছে ইন হিজ হ্যান্ড, একটা আছে হিজ। টু সেল ইন দ্য মার্কেট, একটা আছে দা। ফর অ্যান অর্গানাইজেশন আছে একটা অ্যান। হয়ে গেল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেল। তারপর দেখি আর কি বাকি আছে। দ্যাট ওয়ার্কস ফর দ্য চিলড্রেন, এখানে ডিটারমিনেন্ট আছে একটা, এটা হচ্ছে দা। তাই কয়টা হচ্ছে 1 2 3 4 5 6। এখন তাহলে আমরা 6টা ডিটারমিনার পেলাম। এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো আমরা এতগুলো ডিটারমিনার বললাম, তাহলে দ্যাট কেন না? এখন একটু খেয়াল করে দেখেন, আমরা তো সংজ্ঞাতে প্রথমে পড়েছিলাম যে ডিটারমিনার বসবে কোথায়? নাউনের আগে। ডিটারমিনার বসবে নাউনের আগে, কিন্তু এখানে যে দ্যাটটা, এই দ্যাটটা বসে একটা ভার্বের আগে। এখানে কিন্তু ওয়াজটা ভার্বের আগে বসার কারণে এটা ডিটারমিনার না, এটা এই সেন্সটা রিলেটিভ প্রোনাউন। কোথাও বলতে পারি এটা একটা রিলেটিভ কনজাংশন, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ডিটারমিনার না। তাহলে এখন কি এটা ডিটারমিনার হতে পারে? তুই খেয়াল করে দেখেন, ডিটারমিনার বসবে নাউনের আগে, কিন্তু এটা বসেছে ভার্বের আগে। এটা এই সেন্টেন্সে একটা রিলেটিভ প্রোনাউন, এটা একটা রিলেটিভ কনজাংশন। এটা তার পরের যে আগে যে নাউনটা ছিল অর্গানাইজেশন, আর তারপর যে ভার্বটা ছিল ওয়ার্কস, এই দুইটা মাঝখানে এই নাউনটার সাথে ওই ভার্বটা একটা রিলেশন তৈরি করতেছে। এটা এসেন্স একটা রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ কনজাংশন। তাহলে এখন দেখেন আমাদের দ্যাট কিন্তু কোনোভাবেই ডিটারমিনার হচ্ছে না। তো ডিটারমিনার এখানে আমাদের 7টা নাকি 6টা? একটু ক্লিয়ার করে দেখেন তো, বুঝতে পারেন কিনা একটু আনসার করার চেষ্টা করেন। দেখেন ডিটারমিনার কয়টা, 7টা হবে নাকি 6টা হবে? যে কোনো একজন আনসার করেন তো। একটা আনসার করেন যে কেউ, দেখেন কয়টা হচ্ছে ডিটারমিনার। এনিওয়ান? দেখেন তো ডিটারমিনার কয়টা এখানে। ওকে, হ্যাঁ, তার ডিটারমিনার এখানে পাচ্ছি আমরা 6টা, দ্যাট ডিটারমিনার না। তাহলে আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। এখন তাহলে সবাই হেডিং দিব আমরা। ডিটারমিনার তো শেষ হলো, ডিটারমিনার আরো কিছু রুল রয়ে গেছে, এই রুলগুলো আমরা পড়বো। তবে এই রুলটা আমাদের নাউনের সাথে রিলেটেড। তাহলে আমরা প্রথমে শুরু করে দিই নাউন। সবাই হেডিং জানেন নাউন। প্রথমে যে প্রশ্নটা, নাউন, নাউন অর্থটা কি? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে ওকে, হ্যাঁ। এখন নাউন, নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। সংস্কৃত ভাষা বলি বিশেষ্য, আর বাংলায় বলে থাকি এটাকে আমরা নাউন। এখন নাউন কাকে বলে? আমরা বলতে পারি কোনো কিছুর নাম হলে সেটা নাউন। অথবা আমরা যা দেখতে পাই না, শুনতে পাই না, বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না, সব কিছুই নাউন। এখন তারপর একটু সংজ্ঞার ভিত্তিতে আমরা একটু লিখে নিব, যেটা আমাদের বুঝতে একটু সহজ হবে। প্রথমেই একটা স্টার দিয়ে লিখবেন একটি ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝালে সেটি নাউন। আর নিচে একটা তীর চিহ্ন দিয়ে লিখবো একাধিক ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝালে সেটি নাউন ফ্রেজ। এখন শুনি, যখন একটা ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তখন সেটাকে বলবো আমরা নাউন। আবার একাধিক ওয়ার্ড দিয়ে যদি কোনো কিছুর নাম বোঝায় তখন সেটা বলবো আমরা নাউন ফ্রেজ।
আরেকটা কথা হচ্ছে নাউন ফ্রেজটাকে অনেকে কম্পাউন্ড নাউন হিসেবে অভিহিত বা চিহ্নিত করে থাকে, তবে আমরা লিখবো একটা অর্থে কোনো কিছু নাম বোঝালে সেটা নাউন, আর একাধিক অর্থে নাম বোঝালে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, PHRAS ফ্রেজ। আর এটা নিচে একটা হ্যাশ চিহ্ন দিতে পারি আমরা, হ্যাশ চিহ্ন দিয়ে লিখতে পারি সাধারণত নাউন ফ্রেজ এর শেষ ওয়ার্ডটি নাউন, সাধারণত নাউন ফ্রেজের শেষ ওয়ার্ডটি নাউন, এবং আগেরটি অ্যাজেক্টিভ। তাহলে এখন আমরা যা বলছিলাম দেখেন, সাধারণত একটা ওয়ার্ড দিয়ে যদি কোনো কিছুর নাম বোঝায় তখন সেই ওয়ার্ডটাকে বলবো আমরা নাউন। আবার একাধিক ওয়ার্ড দিয়ে যখন নাম বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে আমরা নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজের সাধারণত, এটা সবসময় না, সাধারণত নাউন ফ্রেজের শেষ যে ওয়ার্ডটা থাকে এটাকে বলে থাকি আমরা নাউন, আর তার আগের যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাকে বলে আমরা অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম বোর্ড, একটা ওয়ার্ড, তার বোর্ডটাকে বলবো আমরা নাউন। আবার যদি ডিজিটাল বোর্ড, এখানে একাধিক ওয়ার্ড, তাহলে এটা নাউন ফ্রেজ। যদি স্টুডেন্ট নাউন, আবার যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন এটা হচ্ছে নাউন ফ্রেজ। বললাম বয় নাউন, যদি স্কুল বয় তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এখানে স্কুল বয়ের স্কুলটা কি, এখন দেখেন স্কুল বয়ের স্কুলটা কি, কারণ এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন স্কুল বয়ের লাস্ট ওয়ার্ডটা তাহলে নাউন হবে, তাহলে বয়টা হবে নাউন আর স্কুলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। স্কুলটা মূলত কিন্তু নাউন, এখন এখানে কিন্তু এটা নাউনে কাজ করবে না, এখন এই ওয়ার্ডটা কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের। কারণ আসেন দেখি একটা এক্সাম্পল দেখলাম, গিভ মি ইয়োর অ্যাড্রেস। আরেকটাতে লিখলাম গিভ মি ইয়োর মেল অ্যাড্রেস। এর আন্ডারে বললাম মেল অ্যাড্রেস। কারণ প্রথম প্রশ্নে যদি প্রশ্ন করা হয় যে এখানে অ্যাড্রেসটা কি, তাহলে একটা দেখে নাম বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটাকে বলবো আমরা নাউন। আবার 2 নম্বর যে বাক্যটা, এখানে আমরা কোথায় মেল অ্যাড্রেস, এখানে একাধিক ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আছে অর্থাৎ একাধিক, আর একাধিক ওয়ার্ড দিয়ে নাম বোঝানোর কারণে এইটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। এখন যদি আপনাকে এখানে প্রশ্ন করে যে গিভ মি ইওর মেল অ্যাড্রেস, এখানে মেলটা কি, এখন দেখেন এই যে বলছিলাম নাউন ফ্রেজের সাধারণত নাউন ফ্রেজের লাস্টটা হবে নাউন, তাহলে এখানে অ্যাড্রেসটা হয়ে যাবে নাউন, তাহলে এখানে মেলটা কি, তখন মেলটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন পরবর্তীতে আরেকটা ওয়ার্ড লিখি, এটা সরি, এবার নাউন একটি নেমিং ওয়ার্ড। দেখেন প্রতিটা পাঁচ স্পেসকে তাদের কাজের ভিত্তিতে একটা নামকরণ করা হয়। নাউন দিয়ে আমরা নামকরণ করি, এর জন্য নাউনটাকে বলা হচ্ছে কি ওয়ার্ড, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড, NAMING, নেমিং ওয়ার্ড। আবার প্রনাউন দিয়ে আমরা কাউকে রিপ্লেস করি, এর জন্য প্রনাউনটাকে বলা হয় রিপ্লেসিং ওয়ার্ড। এর জন্য আমরা নাউন দিয়ে কারো কিছু নামকরণ করে বলে নাউনটাকে বলা হয় নেমিং ওয়ার্ড। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, একবার একটা ছোটবেলার পড়া পড়বো, একবারে ছোটবেলা পড়া, সেই ছোটবেলা বাট এখান থেকে প্রশ্ন আসে প্রতিটা পরীক্ষাতে প্রায় সময়। সরি, হ্যাঁ, এখানে লিখবো আমরা নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়। এখানে লিখবো কোনো শব্দের শেষে
SHIP ship, SWD hood, DOM, NESS, MENT, GST, ICS, ISM, SION, TION, ANCE, sorry, ENCE, double E, AR, ER, OR, URE, AGE, DGE, CY, GY, HY, MY, NY, RY, SY, TY, WALL, AL, ING। এই সাফিক্সগুলো থাকলে সেই ওয়ার্ডটি নাউন। এই সাফিক্সগুলো থাকলে সেই ওয়ার্ডটি নাউন। এখন প্রথম থেকে দেখেন আমরা কি বললাম, এখানে যতগুলো রাখলাম এরা কিন্তু নাউন না। এরা কি? এখানে যতগুলো রাখলাম এরা হচ্ছে সাফিক্স, এরা সবগুলো হচ্ছে সাফিক্স। আর এরা যতগুলো লিখলাম ওই যে শিপ থেকে শুরু করে এখানে LING পর্যন্ত, এখানে যতগুলো রাখলাম এরা হচ্ছে সাফিক্স। আর এরা যদি কোনো শব্দের সাথে যুক্ত হবে তখন সেই টোটাল ওয়ার্ডটা হয়ে যাবে নাউন, কিন্তু এরা কিন্তু সাফিক্স, এরা সাফিক্স। আর এরা যে শব্দের সাথে যুক্ত হবে সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন। সাফিক্স সম্পর্কে একটু ধারণা নেই, পরে আমরা এখানে আবার ব্যাক করব। দেখেন এখানে লিখলাম এফিক্স, AFFIX, এফিক্স। এফিক্সকে আমরা বলতে পারি শব্দাংশ অথবা বলতে পারি আযুক্তি, যেটা কোনো শব্দের আগে পরে মাঝখানে যুক্ত হয়। সাধারণত আমরা পূর্বে এবং পরে যুক্ত হয়ে থাকি। আর এটা শব্দের পূর্বে বসতে পারে, পরে বসতে পারে। যদি আগে বসে তখন তাকে বলে আমরা প্রেফিক্স, আর যখন পরে যুক্ত হবে তখন তাদেরকে বলবো আমরা সাফিক্স। যেমন একটা ওয়ার্ড বললাম ডিপেন্ড, সরি একটা ওয়ার্ড বললাম এখানে ডিপেন্ড, DEPEND, ডিপেন্ড। এটার সাথে যোগ করলাম ENT, মূলত ওয়ার্ডটা ছিল হচ্ছে ডিপেন্ড, এর সাথে যোগ করলাম ENT, আর আগে যোগ করলাম এখানে IN। তাহলে দেখেন আয়নটা যুক্ত হচ্ছে আগে, তাহলে এটাকে বলবো আমরা প্রিফিক্স। আবার ENT এটা যুক্ত হচ্ছে পরে, আর পরে যুক্ত হওয়ার কারণে এটা নাম হচ্ছে সাফিক্স। এই দুইটা মূলত এফিক্স, তো পূর্বে যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে প্রিফিক্স, আর পরে যুক্ত হলে এটা নাম হচ্ছে সাফিক্স। আর এখন আমরা আমাদের মূল পড়া যেটা ওই জায়গাটাতে যাই। কারণ আমাদের যেগুলো লিখলাম এরা কিন্তু সাফিক্স, আর এরা যেহেতু সাফিক্স তাহলে এরা শব্দের শেষে যুক্ত হবে, আর এরা যে শব্দের সাথে যুক্ত হবে সেই ওয়ার্ডটাকে বলবো আমরা নাউন। এখন কথা হচ্ছে এখানে যতগুলো সাফিক্স আছে এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে না, এগুলো একটা মুখস্থ দরকার নেই। আপনাদের ক্লাস 5, 6 বা 7 হতেন তবে একটা দায়িত্ব দিতাম যে 5 মিনিট সময় দিচ্ছি সবগুলো একটা মুখস্থ করেন। এগুলো মুখস্থ কোনো দরকার নাই, তবে হ্যাঁ মনে রাখতে হবে। এখন মুখস্থ করার দরকার নাই, মনে রাখতে হবে একটা বিদ্যুটের বিষয়। এটা আবার কেমন জিনিস? এটা হচ্ছে এখানে যতগুলো সাফিক্স আছে প্রতিটা সাফিক্স আপনার খাতায় নিচে নিচে লিখবেন, একটা একটা সবগুলো নিচে নিচে লিখবেন। লেখার পর প্রতিটি দিয়ে 2টা অথবা 3টা করে নাউন লিখবেন, তবে দেখবেন যে এগুলো আপনার মনে থাকে। আর
এখানে আমরা যতগুলো সাবজেক্ট লিখছি, দেখেন এর যদি একটা শিপ আছে, শিপ দিয়ে যদি আমরা নাউন বলতে যাই ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। হুড দিয়ে যদি বলতে যাই চাইল্ডহুড, ব্রাদারহুড। ডম দিয়ে যদি বলতে যাই ফ্রিডম, উইজডম। উইজডমটাই সবচেয়ে বেশি পরীক্ষা আসছে। আর চাইল্ডহুড দিয়ে এবছর মেডিকেলে ভর্তি পরীক্ষা আসছিল যে চাইল্ডহুড কি নাউন আর কি, এটা আসছিল। তার নেস, নেস দিয়ে আসে পোলাইটনেস, কাইন্ডনেস। তবে এখন একটা ওয়ার্ড খুব আসে, হ্যাপিনেস, হ্যাপিনেস। হচ্ছে ম্যান, ম্যান দিয়ে তো অনেক ওয়ার্ড আছে। তারপর দেখেন এখানে একটা আইসিএস। আইসিএস হচ্ছে আমাদের পড়ার যত সাবজেক্ট আছে সবগুলো, ফিজিক্স, সিভিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, এথিক্স, লিঙ্গুইস্টিক্স, অপটিক্স, ফোনেটিক্স। এখানে লাস্টে আইসিএস আছে। আর আইএসএম, আইএসএম দিয়ে অনেক ওয়ার্ড আছে। যেমন আইএসএম দিয়ে আমরা পড়তে পারি এখানে পেট্রিয়টিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, রেসিজম। লাস্টে আইএসএম আছে। আর একটা ওয়ার্ড পরীক্ষা খুব আসে, হিরোইজম, হিরোইজম। তারপর এখান থেকে আছে আমাদের উল্লেখযোগ্য একটা হচ্ছে এজিই। এজি দিয়ে অনেক ওয়ার্ড আসছে, যেমন হচ্ছে কভারেজ, মাইলেজ, লিনেজ বা লাইনেজ। তারপর একটা word খুব বেশি কারেজ, এটা খুব বেশি আছে কারেজ। তারপর দেখেন এখানে আছে টিওয়াই। টিওয়াই দিয়ে আমরা অনেক ওয়ার্ড পেয়ে থাকি, বিউটি, অনেস্টি, পোভার্টি। তবে প্রপার্টি আর একটা word খুব বেশি সাধারণত এসে থেকে টিওয়াই দিয়ে, এটা হচ্ছে চ্যারিটি। এই চ্যারিটিটা সবচেয়ে বেশি আসে। তাছাড়া ডাব্লিউ-এ-ডাবল-এল, গুড উইল, ফ্রি উইল যা বলি, এগুলো হচ্ছে উইল আছে। এখন দেখেন এখানে বক্সের ভিতরে রাখলাম আমরা দুইটাকে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে আইএনজি। এরা খুব দুষ্ট আছে, এরা কথা মানে না, তাদেরকে বক্সের ভিতর চিটাগার মধ্যে আটকে রাখতে হয়। এই বক্সের ভিতর এল এবং আইএনজি, এদেরকে বক্সে রাখার কারণ হচ্ছে এল এবং আইএনজি থাকলে একটা ওয়ার্ড নাউনও হতে পারে আবার এজিটিভ হতে পারে। আর এখন আমরা এলটা নিয়ে একটু আলোচনা করব। আইএনজি নিয়ে আমরা ইচ্ছা করে আলোচনা করবো না এখন। আইএনজি নিয়ে আলোচনা করলে আমার আধা ঘন্টা মতো সময় নষ্ট হবে। এটা আমরা যখন ভার্বের ক্লাসটা করবো জিরান এবং পার্টিসিপল, তখন আমরা পার্থক্য দেখানোর জন্য দেখবো যে কখন আইএনজিতে নাউন হয় বা জিরান হয়, আর কখন এজিটিভ হয় বা পার্টিসিপল হয়। এখন আমরা দেখবো শুধু এল দিয়ে। আমরা তাহলে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। সবাই স্টার্ট দিয়ে লিখবেন এল। রোমান 1, রোমান 1 দিয়ে লিখবো ভার্ব প্লাস এল। এখানে লিখবো আমরা নাউন। এটা কিছু এক্সাম্পল লিখতে পারি আমরা, প্রপোজাল, লিখতে পারি ডিনায়াল, লিখতে পারি আমরা একুইটাল, লিখতে পারি সার্ভাইভাল, সরি। তারপর এখানে রোমান 2 দিয়ে লিখতে পারি আমরা নাউন প্লাস এল, ইকুয়াল টু লিখতে পারি আমরা অ্যাডজেক্টিভ। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল লিখতে পারি আমরা, ট্রেডিশনাল, লিখতে পারি আমরা ইকোনমিক্যাল, লিখতে পারি আমরা স্পিরিচুয়াল, লিখতে পারি এখানে আমরা স্পিরিচুয়াল, লিখতে পারি আমরা পলিটিক্যাল। এরকম অনেক অনেক ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড। এখন দেখেন ভার্বের সাথে এল যুক্ত হলে সে হচ্ছে নাউন, আর নাউনের সাথে এল যুক্ত হচ্ছে এজিটিভ। এখন দেখেন কিরকম এটা, দেখেন প্রপোজাল, এই ওয়ার্ডটা থেকে যদি আমরা এল বাদ দিই তখন মূলত ওয়ার্ডটা থেকে প্রপোজ, PROPOSE, প্রপোজ। প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব করা, প্রস্তাব করা। এখন প্রস্তাব করা, তাহলে এটাকে একটা ভার্ব। তাহলে এখানে এলটা যুক্ত হচ্ছে ভার্বের সাথে, আর ভার্বের সাথে যখন একটা ওয়ার্ড যুক্ত হয় তখন সে ওয়ার্ডটা আসবে নাউন। এখন দেখেন ভার্বের সাথে এল যুক্ত হলে সে ওয়ার্ডটা নাউন। এখন পরীক্ষা তো ভার্ব প্লাস এল, নাউন প্লাস এল থাকবে না, শুধু একটা ওয়ার্ডের সাথে এল থাকবে। মনে মনে আপনি সেই ওয়ার্ডটা থেকে এলটা বাদ দিয়ে দিবেন। ওয়ার্ডটা থেকে এল বাদ দেওয়ার পর যে অংশটা বাকি আছে, যেমন প্রপোজাল থেকে এল বাদ দিতে থাকবে প্রপোজ, এই ওয়ার্ডটা কাজ করবে ভার্বের। তখন এল বাদ দেওয়ার পর যেহেতু এটা ভার্বের কাজ করতে, টোটাল যে ওয়ার্ডটা, তাহলে এটা বলবো আমরা নাউন।
ডিনায়াল, ডিনায়াল থেকে যদি আমরা এল বাদ দিই ওটাতে ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, তার মানে এটা একটা ভার্ব। তাহলে এটা যদি ভার্ব থেকে আসতেছে তাহলে এটাকে বলবো আমরা নাউন। তাহলে এখানে একটা ওয়ার্ড আছে একুইটাল, একুইটাল থেকে যদি আমরা এল বাদ দিই ওয়ার্ডটা থেকে হচ্ছে একুইট, একুইট মানে হচ্ছে যা খালাস দেয়া বা মুক্তি দেয়া, কারণ খালাস দেয়া বা মুক্তি দেয়া এটা একটা ভার্ব, তাহলে ভার্বের সাথে যুক্ত করে সেটা হয়ে যাচ্ছে নাউন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, একুইট বানানের টি হয় একটা, কিন্তু একুইটাল বানানের টি হবে দুইটা। তো হচ্ছে সার্ভাইভাল, সার্ভাইভাল থেকে এল বাদ দিলে ওটা থেকে সার্ভাইভ, সার্ভাইভ মানে বেঁচে থাকা, টিকে থাকা, অস্তিত্ব রক্ষা করা, তার মানে এই ওয়ার্ডটাও কাজ করতে ভার্বের, আর ভার্বের সাথে এল যুক্ত হবে সে ওটা হচ্ছে নাউন। তাও দেখেন নাউনের সাথে এল যুক্ত হলে সে ওটা হয়ে যাচ্ছে এজেটিভ। এখন পরীক্ষা তো নাউন প্লাস এল থাকবে না, শুধু একটা ওয়ার্ডের সাথে এল থাকবে। এখন যে ওয়ার্ডের সাথে এল থাকবে মনে মনে সেই ওয়ার্ডটা থেকে আপনি এলটা বাদ দিয়ে দিবেন, আর এলটা বাদ দেওয়ার পর যে অংশটা বাকি থাকবে সেটা যদি হয় নাউন, তার টোটালটাকে বলবো আমরা এজেটিভ। এখন দেখেন ট্রেডিশনাল থেকে এল বাদ দিয়ে কি থেকে ট্রেডিশন, লাস্টে আছে টিআইওএন, আর কোন শব্দের সাথে যখন এসআইওএন থাকবে টিআইওএন থাকবে তখন সেই ওয়ার্ডটা কাজ করবে নাউনের, আর নাউনের সাথে যখন এল যুক্ত হবে তখন সেই ওয়ার্ডটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল থেকে যখন আমরা এল বাদ দিই ওয়ার্ডটা থেকে ইকোনমিক্স, এখন অনেকে বলতে না ইকোনমিক, নট ইকোনমিক, এটা হবে ইকোনমিক্স। যেমন আমরা যখন ফিজিক্যাল থেকে এল বাদ দিই ফিজিক্স, ইলেকট্রনিক্যাল থেকে এল বাদ দিলে ইলেকট্রনিক্স, জেনেটিক্যাল থেকে বাদ দিলে জেনেটিক্স, পলিটিক্যাল থেকে এল বাদ দিয়ে থাকে পলিটিক্স, এরকম ইকোনমিক্যাল থেকে এল বাদ দিয়ে থাকে ইকোনমিক্স। লাস্ট আছে আইসিএস, আর কোন শব্দের সাথে আইসিএস থাকলে সেটা হয় নাউন, আর নাউনের সাথে এল যুক্ত পর সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল থেকে যদি এল বাদ দেন ওটাতে স্পিরিট, স্পিরিট মানে হচ্ছে আত্মা বা চেতনা বা চিন্তা, তখন এই স্পিরিট এই ওয়ার্ডটা কাজ করবে নাউনের, আর নাউনের সাথে এল যুক্ত পর সেই ওয়ার্ডটা কাজ করবে অ্যাডজেক্টিভের। স্পিরিচুয়াল যেটা বলে আমরা চিন্তা সংক্রান্ত, চেতনা সংক্রান্ত বা সহজ ভাষায় যেমন আধ্যাত্মিক, আধ্যাত্মিক। তা স্পিরিট ছিল নাউন আর স্পিরিচুয়াল হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তারপর পলিটিক্যাল, সেম অবস্থা, পলিটিক্যাল পলিটিক্স, পলিটিক্স লাস্টে আইসিএস, আর আইসিএস থাকলে সে ওয়ার্ডটা নাউন, আর নাউনের সাথে এল যুক্ত পর সে ওয়ার্ডটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই ছিল আমাদের চিনার উপায় আইডেন্টিফিকেশন। এখন আইডেন্টিফিকেশনটা আমরা আপাতত রেখে দিচ্ছি, এখন আমরা চলে যাবো মূল পড়াতে। দেখি আজকে কয়টা রুল আমাদের একটু ভালো করে বুঝে নিই। এখন আমরা পড়াতে চলে যাবো, আর এগুলো ছিল নাউনের এবিসি। এখন মূল পড়া দেখবেন রুল 1, সরি, আর 1 নাম্বার যে রুলটা এটা একটা দুধবাত রুল, এটা আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে অভ্যস্ত হয়েছে, মুখস্থ হয়ে গেছে, তারপর আমরা একটা তুলবো। এটাতে আমরা লিখবো যে কোনো বাক্যের, যে কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হতে পারে। এখন দেখেন আমরা যখন কোনো সেন্সে সাবজেক্ট ব্যবহার করি বা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি আমরা কোনো পার্সন পিসকে বসাতে চাই তখন সেটাকে আমরা ব্যবহার করি নাউন। হ্যাঁ, নাউনের পরিবর্তে প্রনাউনও বসাতে পারি, তখন প্রনাউনের ক্লাস হলে প্রনাউন নিয়ে আলোচনা করবো। আর এখন যেহেতু নাউনের কথা আলোচনা করতেছে, তাহলে যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে আমরা যে ওয়ার্ডটা বসাতে চাই সেই ওয়ার্ডটা অবশ্যই হবে নাউন। তাহলে আসুন দেখি দুইটা ছোটখাটো একটা এক্সাম্পল। এক বললাম ফ্রি, freedom is our first demand. আরেকটা ধরলাম we want just, যে ইউএস জাস্ট হচ্ছে জাস্টিস। এখন দেখি এখানে কোনটা কোথায় বা কোনটা আনসার হবে বা হতে পারে। এখন দেখি আমাদের এখানে
ইজ হচ্ছে একটা ভার্ব, আর ভার্বের আগে যা থাকে এটাকে বলে আমরা সাবজেক্ট। ভার্বের আগে যা বসে সেটা বলে আমরা সাবজেক্ট। আর এখানে যে কোনো সাবজেক্টের জায়গায় আমরা বসাই কি নাউন। আর যেহেতু এখানে নাউন বসাবো তাহলে নাউনের কাজ করবে এখানে ফ্রি নাকি ফ্রিডম? এখানে অবশ্যই আমাদের কাজ করবে কোনটা? নাউনের কাজ করবে ফ্রিডম, যেহেতু সাবজেক্ট দরকার আর সাবজেক্টের জায়গায় আমার একটা নাউন দরকার, আর এখানে নাউনের কাজটা করবে হচ্ছে ফ্রিডম। তো 2 নম্বর দেখেন, উই ওয়ান্ট জাস্ট অবলিক জাস্টিস। এখন দেখেন উই ওয়ান্ট আমরা চাই, আমরা কি চাই। এখন দেখেন ভার্বকে কি অথবা কাকে, এই দুইটা প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা বলে আমরা অবজেক্ট। কি অথবা কাকে এই প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা বলে আমরা অবজেক্ট। তাহলে এখানে আমার অবজেক্ট দরকার, আর অবজেক্টের জায়গায় দরকার কোনটা আমাদের? নাউন। আর নাউনের কাজ যেহেতু দরকার তাহলে নাউনের কাজটা এখানে করবে কে? জাস্টিস। তাহলে হয়ে গেল উই ওয়ান্ট জাস্টিস। এগুলো হচ্ছে সেই ছেলেবেলা, তারপর পরীক্ষাতে চলে আসে তাই আমাদের জানতে হয়। তাহলে প্রথমটাতে আমাদের আনসার হচ্ছে ফ্রিডম, নাউন ইজ ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, আর উই ওয়ান্ট জাস্টিস এখানে ওয়ান্ট হচ্ছে ভার্ব, ভার্বের পর হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট জায়গায় আমরা বসে বললাম জাস্টিস। নেক্সট, এখন আমরা পরে চলে যাচ্ছি পরের পৃষ্ঠা রুল 2। এখান থেকে মূলত আমাদের পড়া শুরু এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর রুল 1টা ছিল সেই ছেলেবেলা পড়া দুধ-ভাত, এখন রুল 2 থেকে শুরু হবে। রুল 2, রুল 2 তে রোমান 1 দিয়ে লিখবো আমরা, লিখবো প্রেপোজিশন প্লাস নাউন। প্রেপোজিশন প্লাস নাউন, এটা আমরা লেখাটা শেষ হওয়ার পর তারপর আমরা 2 নাম্বারটাতে যাই। প্রেপোজিশন এটা একটু লিখে নেন, লিখে নেই বুঝে নিই। প্রিপোজিশন প্লাস নাউন। এখন দেখেন এই যে একটা ওয়ার্ড আছে প্রিপোজিশন, আর এখানে প্রেসের পর আমরা কয়টা ওয়ার্ড ব্যবহার করলাম? একটা ওয়ার্ড। আর প্রিপোজিশনের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেই ওয়ার্ডটাকে বলবো আমরা নাউন। অর্থাৎ প্রেসের পর নাউন ছাড়া আমরা অন্য কোনো পার্সন স্পিচ ব্যবহার করবো না। অর্থাৎ প্রেসের পর যে ওয়ার্ডটাই থাকবে সেই ওয়ার্ডটাই কাজ করবে নাউনের। যদি প্রেসের পর একটা মাত্র ওয়ার্ড হয় সেই ওয়ার্ডটা অবশ্যই হবে নাউন। ক্লিয়ার? নেক্সট, রোমান 2 এতে লিখবেন প্রিপোজিশন এর পরে কোনো ভার্ব থাকলে, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে, ক্ষমাপ্রার্থী সরি, হ্যাঁ প্রেজেন্ট পর কোনো ভার্ব থাকলে, প্রেজেন্ট পর কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করে তাকে নাউন জিরান্ড করতে হবে। একটু খেয়াল করে দেখি, আমরা লিখেছিলাম প্রিপোজিশন পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, প্রিপোজিশন পর একটা মাত্র ওয়ার্ড, সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন। এখন কোন সেন্টেন্সে আপনি দেখলেন প্রিপোজিশন আছে, এটা একটা ভার্ব চলে আসছে, কারণ প্রিপোজিশন পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন। এখন এটা চলে আসছে ভার্ব, এখন এটা তো আর ভার্ব রাখা যাবে না, তখন এই ভার্বটাকে আমাদের কি বানাতে হবে? নাউন বানাতে হবে। আর এটা সিস্টেমটা হচ্ছে ভার্বের সাথে কিছু করবো আমরা আইএনজি, আর আইএনজি যোগ করার পর এই যে পাঁচ স্পেসটা, এই পাঁচ স্পেসটা হয়ে গেল একটা নাউন। আর এই যে আমাদের নাউনটা তৈরি হলো আইএনজি যোগ করার পর, এই নাউনটাকে আমরা বলতেছি কি জিরাট। এর জন্য রাখলাম প্রেসের পরে কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করে তাকে নাউন করতে হবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর। এক্সাম্পল সব বুঝে দিচ্ছি একটু পর। 3, এটাতে একটু লিখবো সব সময়, এটা স্টার্ট দিবেন এটা পাশে, এটা গুরুত্বপূর্ণ। লিখবেন সব সময় প্রিপোজিশন এর আগের, লজ্জিত, নাউন পাবলিক দিলে প্রনাউন, যদি এটা আজকে প্রনাউন টপিক না তারপর লিখবো প্রনাউন অনুযায়ী ভাব নিতে হবে।
এখন এই যে লেখাটা লিখলাম 3 নাম্বার, এটা একটু বুঝে নেই। আমরা লিখলাম সব সময় প্রিপজিশনের আগের নাউন বা প্রনাউন অনুযায়ী ভাব নিতে হবে। অর্থাৎ আমরা প্রিপজিশনের আগেও একটা নাউন আছে, পরেও একটা নাউন আছে, প্রিপজিশনের আগেও একটা প্রনাউন আছে, পরেও একটা প্রনাউন আছে। আমরা যখন ভাব নিব আমাদের ভাব নিতে সবসময় প্রিপজিশন আগেরটা দেখে, অর্থাৎ প্রিপজিশন পরেরটা ভার্বের ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না, রাখতে পারে না। তাহলে এখন প্রথম থেকে বুঝি, প্রিপজিশনের পর যদি একটা মাত্র ওয়ার্ড হয় সেই ওয়ার্ডটা অবশ্যই হবে নাউন। তাও 2, প্রিপজিশনের পর যদি কোনো ভাব থাকে এই ভাবটাকে আর ভাব রাখা যাবে না, নাউন করতে হবে। আর এটা নাউন করার সিস্টেম, ভাবের সাথে যুক্ত হবে আইএনজি। আর আইএনজি যোগ করার পর যে নাউনটা তৈরি হবে এটার নাম হচ্ছে জিরান্ট। আর প্রিপজিশন আগেও আছে নাউন, পরে আছে নাউন, আর আমরা ভাব গ্রহণ করবো প্রিপজিশন আগেটা দেখে। কারণ আসলে দেখি 3টা এক্সাম্পল, 3টা একটা একটু তুলে নিই। 1 নাম্বার লিখলাম দ্য বয় ইজ ট্রেমলিং ইন ফিয়ার। এখানে আন্ডারলাইন করলাম ফিয়ার, এখানে ফিয়ারটা কোন পাস হবে সেটা আমরা খাতায় লিখে ফেলবো, আমি পরে জিজ্ঞেস করি। 2, হি ইজ fond of riding. 3, the mangoes of the first box was লজ্জিত was public were sweet। এখন প্রথম সেন্টেন্সটা দেখি, দ্য বয় ইজ ট্রেমলিং ইন ফিয়ার। এখানে আমাদের আন্ডারলাইন আছে ফিয়ার। এখন যদি বলছে এখানে ফিয়ারটা কোন পাসোপেজ, দেখেন এখানে ফিয়ার আগে আছে ইনটা একটা প্রেপোজিশন। আর প্রেপোজিশনের পর এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা মাত্র ওয়ার্ড আছে। আর প্রেপোজিশনের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেই যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা অবশ্যই কাজ করবে কিসের? নাউনের। তাহলে এখানে যে ফিয়ার ওয়ার্ডটা আছে এটা কাজ করতেছে নাউনের। তারপর এখানে একটা দেখি ট্রেমলিং, একটা হচ্ছে ট্রেমলিং, ট্রেম্বল মানে কাঁপা, আর ইজ ট্রেমলিং মানে হচ্ছে কাঁপছে। ছেলেটি কাঁপছে, কিসে কাঁপছে? ভয়ে কাঁপছে। 2, হি ইজ ফন্ড অফ রাইডিং। এখানে অফটা হচ্ছে প্রিপোজিশন। আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্রেসের পর যদি একটা মাত্র ওয়ার্ড হয় সেই ওয়ার্ডটা অবশ্যই হবে নাউন। কিন্তু দেখেন এই যে রাইট ওয়ার্ডটা আছে এটা কাজ করতেছে ভার্বের। মানে এটা কি আমরা ভার্ব রাখতে পারবো? পারবো তো না। তখন এটাকে আমরা কি করতে হবে? নাউন। আর এই ভাবটাকে নাউন করার সিস্টেম তার সাথে কিছু হবে আইএনজি। তাহলে এখানে আমরা নিচ্ছি কোনটা? রাইডিং। তাহলে এখানে ভার্ব থেকে যে নাউন বানালাম আইএনজি যোগ করে, এই যে নাউনটা তৈরি হলো এই নাউনটার নাম হচ্ছে জিরান। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা আনসার? তাহলে রাইডিং। আর যদি প্রশ্ন করে যে এখানে কোন পাস হবে সেটা নাউন, আর যদি নন ফাইনাল কি, তাহলে এটার নাম হবে জিরান্ট। 3, দ্য ম্যাঙ্গোস অফ দ্য ফার্স্ট বক্স ওয়াজ ওয়ার সুইট। এখন যদি বলা হয় যে এই সেন্টেন্সে ভার্ব কোনটা হবে, ওয়াজ নাকি ওয়ার? আমরা রোমান 3-তে পড়েছিলাম যদি কোনো সেন্টেন্সে প্রেপোজিশন থাকে তাহলে আমরা প্রেপোজিশন পরেরটা দেখে ভাব নিব নাকি আগেরটা? কারণ আমরা তো লিখেছিলাম সবসময় প্রেপোজিশন আগেরটা দেখে, আগের নাউন প্রনাউন দেখে ভাব নিতে হবে। তাহলে আমরা ভাব নিব এখানে বক্স দেখে না ম্যাঙ্গোস দেখে? তাহলে অবশ্যই আমাদের ভাবটা নিতে হবে এখানে কোনটা দেখে? আগেরটা, অর্থাৎ ম্যাঙ্গোস দেখে। আর এখানে যে নাউনটা আছে ম্যাঙ্গোস, এটা প্লুরাল। তাহলে আমার পরে যে ভাবটা আসবে তারপরে সেই ভাবটা হবে প্লুরাল। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি? ওয়ার। অর্থাৎ এখানে যে বক্স আছে সে কিন্তু আমার ভার্বের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না, কারণ সে চলেছে প্রিপোজিশন পরে। আর আমরা প্রিপোজিশন বা প্রিপোজিশন ফ্রেজ থাকলে আমরা ভাবটা নেই তার আগেটা দেখে, অর্থাৎ পরেরটা ভার্বের ক্ষেত্রে প্রভাব রাখে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি? তাহলে আজকে আপনাদেরকে আর কষ্ট দিলাম না, আজকে প্রথম দিন, আর বেশি বিরক্ত করলাম না, অনেক বিরক্ত করলাম। ভালো থাকবেন সবাই, শুভকামনা থাকবে, আর চেষ্টা করতে থাকেন ভালো কিছু হবে। আর সবসময় খেয়াল রাখবেন জীবনে মেধাবীরা যতটুকু সফল হয় তার চেয়ে বেশি পরিশ্রমীরা। পরিশ্রম দিয়ে সফলতা আনতে হবে। আর সফলতার কোনো সিজন থাকে না, সফলতার কোনো ঋতু থাকে না। সফলতা ঋতু দেখে আসে না, শীত গ্রীষ্ম বর্ষা দেখে আসে না, কোনো পূজা পার্বণ, তারপর হচ্ছে ঈদ অনুষ্ঠান, এগুলো দেখে আসে না। তাহলে আমাদের যেটাই থাকুক আমাদের পড়াটা রাখতে হবে, চেষ্টাটা করতে হবে। আর খেয়াল রাখবেন মঙ্গল গ্রহতে কোনো প্রশ্ন আসবে না আপনাদের পরীক্ষায়, মঙ্গল গ্রহতে সে কেউ চাকরিটাও পাবে না। শুধু আত্মবিশ্বাস রাখতে হবে, ভালো কিছু করতে হবে, আমরা ভালো কিছু করবো। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো একদিন। টিল দেন বেস্ট অফ লাক, শুভরাত্রি।